তুমি যেমন আছো তেমন থাকো, তোমার মুখ আঁচল দিয়ে ঢাকার কোনো দরকার নেই। কারণ রাজার চরদের যদি চোখ থাকে এবং তারা যদি রসিক হয়, তাহলে তোমার মুখের দিকে তাকিয়েই বুঝবে যে চাঁদকে তুমি চুরি করো নাই। কারণ চাঁদের মুখেও কলঙ্ক আছে, কিন্তু তোমার মুখে কলঙ্ক নেই। লাজবাব, কি বলো? একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি। এমনি করেই কাটে দুর্ভাগা তোমার 12 মাস। কয়েকটি পয়সায় কেনা হে কলম, তুমি কৃতদাস। আরে বাবা রে বাবা, কোথায় কোথায় কি মানুষ বেঁচে থাকে এই ইমাজিনেশন দিয়ে। পৃথিবীতে বিজ্ঞানী কি, দর্শনী কি, নতুন কথা যে পৃথিবীকে বলতে পেরেছে সে হচ্ছে ইমাজিনেশন। সেই কথা লাইনটা পড়লেই মনে হয় না যে আমার লাইন? রবীন্দ্রনাথ চুরি করে কি করে যেন মেরে দিয়ে নাম কামিয়ে নিচ্ছেন, মনে তো হয়, তাই না? মনে হয় আমার লাইন। তা যদি না পারি তবে বাঁচি যত কাল, তোমাদের মাঝখানে লোভী যেন ঠাই। এ জীবন্ত মানুষেরা, হে প্রাণময় মানুষেরা, সে হে আনন্দিত মানুষেরা, এই যে কলহল কলকোলাহল চলছে সেই মানুষেরা, শোনো, যদি না পারি, যদি অমরত্ব না করতে পারি, তোমাদের মাঝখানে লোভে যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফোটায়। তোমাদের জন্য প্রত্যেক সকাল বিকালে নব নব কিসের কুসুম? সঙ্গীতের কিছু গান আমি তোমাদের জন্য, যদি অমর না হয়ে গেলাম শেষ হয়ে, কিন্তু তবু তোমাদের হৃদয়ের মধ্যে যে কিছুক্ষণ জায়গা পাচ্ছি, এই তো আমার অমরত্ব। তাই না? এই মুহূর্তের মধ্যেই আমি অমরত্বকে স্পর্শ করে যাচ্ছি। এক চীনা কবি ঘাসের মধ্যে হাত দিয়ে বলেছিলেন যে আমি অমরত্বকে স্পর্শ করছি, তাই না? রবীন্দ্রনাথ একটা সুন্দর কবিতা লিখে তোমার মনকে এক মুহূর্তের জন্য আনন্দ দিতে পারেন, তাহলে তো তার অমরত্ব হয়ে গেল। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। ফেলে দিও, কিন্তু এক মুহূর্তের অমরত্ব আমি তোমার কাছ থেকে চাই, মরিতে চাই না আমি। সুন্দর। তো তাহলে 1 নম্বর হলো যে কবিতা একটা জ্বলে ওঠা হৃদয়ের কথা, যার মধ্যে কিছু কথা থাকে, কেমন যত অলক্ষ্য ভাবে হোক কিছু কথা কবিতার মধ্যে থাকে। আরেকটা জিনিস থাকে সুর। তোমরা এই লাইনটার মধ্যে সুরটা পেয়েছ না? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এর মধ্যে একটা সুর আছে না? বলার বিষয়টা যা হবে সুরটা সেই রকমই হবে। একটি মোটর কার গাড়লের মতো গেল কেসে, আর মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এই দুটা সুর কি এক? অথবা কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট ওরে ও তরুণ ঈশান, এই সুর কি এক? তাহলে একটা উজ্জ্বলিত কথা, উজ্জীবিত কথা, এবং সে কথাকে কথার ছবি ফোটাতে হবে তোমার। শিল্পের সবচেয়ে বড় জিনিস ছবি ফোটানো। আলী নকি ক্লাসের মধ্যে তোমরা ক্লাসিক্যাল মিউজিক শোনো, ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে কি হয়? ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে ওই যে তানসেন, উনি যখন মল্লার রাগে গান গাইতেন তখন নাকি বৃষ্টি এসে যেত। কেমন? মল্লার হচ্ছে মেঘ মল্লার, মানে বর্ষাকালের গান যখন গাইতেন তখন নাকি বৃষ্টি এসে হাজির হইত। উনি যখন দীপক রাগে গান গাইতেন তখন নাকি আগুন জ্বলে উঠত। আসলে কি জ্বলতো? আসলে কি মেঘ আসতো? মেঘ আসতো না, কিন্তু মনে হতো মেঘের পরিবেশটা চলে এসেছে। মেঘের সেই আধো অন্ধকার আর্দ্র একটা
একটা মেঘলা পরিবেশ আমার চারপাশে এসে দাঁড়িয়েছে। তার সুরের মধ্যে, তার গানের মধ্যে এমন কিছু ছিল, অর্থাৎ তিনি কি করতে পারতেন, মেঘলা দিনের ছবি তৈরি করতে পারতেন। দীপক রাগ, দীপক মানে উজ্জীবিত রাগ, দীপক রাগে যদি গান গাওয়া যায়, হ্যাঁ, ওই কথাটা আছে যে দীপক রাগে উনি যখন গান গাইতেন তখন আগুন জ্বলে যেত। আগুন তো জ্বলতো না, কিন্তু সে গানের মধ্যে এমন উজ্জ্বলতা, এমন প্রাণবন্ধী, কেমন এমন উচ্ছ্বাস যে মনে হতো আগুন জ্বলছে। কেমন, আমি তোমাদের একটা ছোট্ট কবিতা একটু পড়ে শোনাই সামান্য। বৈশাখ মাস, সামনে অন্তহীন ধুধু প্রান্তর, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বসে আছে। কেমন, হে বৈশাখ, হে রুদ্র বৈশাখ। দেখেছো রুদ্র কোন শব্দটা আসছে এখানে? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, সেই কথা। আর হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল, কারে দাও ডাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। দীপ্ত চক্ষু, হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বসবাসী, রক্ত নেত্র তুলিয়া ললাটে, শুষ্ক জল নদী তীরে, শস্য শূন্য তৃষাদীর্ণ মাঠে, উদাসী প্রবাসী, দীপ্ত চক্ষু, হে শীর্ণ সন্ন্যাসী। কি মনে হচ্ছে শুনে? সামনে অঝোর ধারায় বাড়ি ঝরছে, হ্যাঁ, রৌদ্রে পুড়ে কঠিন ছারখার হয়ে গেছে। সামনে একটা মাঠ, এটা আমরা কিসের মধ্যে দিয়ে পাচ্ছি? হ্যাঁ, ওই যে ছবি, এবং ছবিটা তৈরি করছে কে? শব্দের ধ্বনি। ধ্বনি কথার ভেতরে ঢুকে কথাটাকে জীবিত করে তোলে। সুতরাং একজন কবি যে কথা বলতে চাচ্ছেন, তিনি যদি ছবি আঁকতে পারেন, যে কথাটা বলতে চাচ্ছেন তার একটা ছবি চাই। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। প্রথম দিনের সূর্য মানে আমি যেদিন জন্মালাম সেই দিন প্রথম দিন আমার। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে। আমার ভেতরে যখন সত্তা জেগে উঠল, তখন আমার প্রথম দিনের সূর্য তাকে প্রশ্ন করেছিল যে হে সত্তা, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ প্রশ্ন উচ্চারিল নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? মেলেনি উত্তর। এই যদি ছবিটা তৈরি করতে পারলেন, তাহলে ছবিটা কিসের ছবি? কবি যা বলতে চাচ্ছেন সেই আবেগের বা অনুভূতির ছবিটা তৈরি করতে হবে। এবং এই ছবিটা কি দিয়ে তৈরি হয়? শব্দ দিয়ে, শব্দের ধ্বনি দিয়ে। এই তিনে মিলে ওই কবির ভাবটা, হ্যাঁ, শব্দ, শব্দের ধ্বনি, এই তিনে মিলে এই ছবিটা তৈরি। অনেকে পড়ে, কবিতা পড়ে, হ্যাঁ, লিখেছে আর কি, মানে ভাবটা যেন আমিও পারতাম বা অনেক পেরেছি আগে, কেমন আমিও পারতাম, এরকম একটা ভাব। কিন্তু কোনটা কবিতা হবে কি করে তুমি বুঝতে পারবে? কোনটা কবিতা তুমি বুঝবে কি করে? সুরে তো বুঝবেই, কবিতার মধ্যে সুর থাকতেই হবে, সুর আর ছবি। রবীন্দ্রনাথ বলেছেন ছবি ও গান। এই গান ওই গান নয়, জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পারো সেই গান নয়, এ হচ্ছে শব্দের গান। কবির কোনো একটা কথা থাকবে, তার ছবি তুলতে হবে, সেই ছবিটা ফোটাতে হলে ভাবের অনুযায়ী শব্দ লাগবে এবং শব্দের মধ্যে আবার সুর লাগবে। অনেকে শব্দ করে ফেলতে পারে,
কিন্তু সুরটা আর দিতে পারে না। এই সুরের নাম হচ্ছে ধ্বনি। এই জন্য সংস্কৃত একজন খুব বড় নন্দনতাত্ত্বিক আছেন অভিনব গুপ্ত, তিনি বলেছেন যে কবিতা হচ্ছে ধ্বনি। ওই যে পালকি চলে গগন তলে, আগুন জলে স্তব্ধ গায়ে, আদুল গায়ে যাচ্ছে কারা, রৌদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি, পাটায় বসে ঢুলছে কোষে, গুড়ের ছাঁচি শুচ্ছে মাছি, উঠছে মাছি বন বনিয়ে, আসছে কারা হন। এর মধ্যে কি পাওয়া গেল? কিসের ধ্বনি? একটা গতির ধ্বনি পাওয়া গেল। এটা কি স্থিরতার ধ্বনি পাওয়া গেল না গতির ধ্বনি পাওয়া গেল? পালকি চলে গগন তলে, আগুন জ্বলে। ওই যে পালকি বেহারারা পালকি চলে গগন তলে আগুন, ওই যে ওদের যে গতি, সেই গতির ধ্বনি তিনি তৈরি করেছেন। এবং ধ্বনি তৈরি করার সঙ্গে সঙ্গে ছবিটাও তৈরি হয়ে গেছে। কবি নিজে কিছু বলছেন, সেই বলাটাকে শব্দের ভেতর দিয়ে, ধ্বনির ভেতর দিয়ে এটা ছবি হয়ে যাচ্ছে। এই ছবিটা যদি কেউ তৈরি করতে পারেন তাহলে কবিতা বোঝার উপায় কি যে কবিতা হলো কি হলো না? শুধু নিজেকে জিজ্ঞেস করবে যে ওরে তুই কি লিখতে পারতি? আমাদের 3-4 জন বন্ধু ছিল যারা বলতো আরে রবীন্দ্রনাথ একটা কবি নাকি? একদিন একজন বলে টিএস এলিয়ট একটা কবি নাকি? হ্যাঁ, ভাগ্য ভালো শুধু ভয়ের চোটে শেক্সপিয়ারের কথাটা বলে না। হ্যাঁ, ঠাকুর বাড়ির রবি সেও নাকি কবি। হ্যাঁ, বাকুম করে শুধু সারাদিন। কিন্তু সে কবি কিনা তুমি বুঝবে কি করে? তুমি পড়তে গিয়ে শুধু একবার খেয়াল করবে যে তুমি কি পারতে ওই কবিতার লাইন লিখতে? ওই লাইনটা তুমি লিখতে পারতে? এইটা তুমি যদি একবার নিজেকে জিজ্ঞেস করো তাহলে তুমি পেয়ে যাবে। কেমন? এখন কোন কোন জায়গাতে কবিরা এমন ঘটনা ঘটান যেটা পড়েই আমরা বুঝতে পারবো যে আমার পক্ষে এ কাজ সম্ভব নয়। কেমন? কি করে কোন জায়গাতে আমরা বুঝতে পারব? এখন আমি তোমাদেরকে একটা ছোট্ট কবিতা বলি। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ধরো এর পরের 2 লাইন তুমি জানো না, তুমি হলে কি লিখতে? নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যত কিছু সুখ সকলই ওপার।